নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। জমে উঠেছে বঙ্গ রাজনীতি, জমে উঠেছে আমাদের ওপিনিয়ন পোল। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহের চূড়ান্ত পরিবেশ, শুভেন্দু অধিকারী থেকে শিলভদ্র দত্ত হয়ে অতীন ঘোষ, রাজ্যের কোন কোনায় কোন জেলায় তৃণমূলের বিদ্রোহ হতে বাকি আছে, বোধহয় সেটাই সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে বিজেপির গোষ্ঠী কোন্দল, দলীয় নেতারা সাফাই দিচ্ছেন দল বাড়ছে তাই কোন্দল বাড়ছে, কিন্তু বিধানসভার আগে রীতিমতো চিন্তার ব্যাপার। অন্যদিকে আপ্রাণ চেষ্টা বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা জোট করার, যাতে অন্তত মুখ রক্ষা করা যায়, ঘুরে দাঁড়ানো যায়। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যে মিমের এফেক্ট, বাড়ছে আব্বাস সিদ্দিকির একটা নতুন দলের চিন্তা ভাবনা করার ইচ্ছা। সব মিলিয়ে জমজমাট বঙ্গ রাজনীতি। অন্যদিকে সেই রাজনীতির দিকে লক্ষ্য রেখে আগামী 2021-এর নির্বাচনে কি ফলাফল হতে পারে তার একটা আভাস তুলে আনার চেষ্টা করছি আমরা। আর সেখানেও টান টান উত্তেজনা। রাজ্যে মোট 23টি জেলা, 294টি আসন রয়েছে। তার মধ্যে অর্ধেক পদে পৌঁছে গেছি। 147টি আসনের সমীক্ষা আপনাদের সামনে দেখিয়েছি। বিজেপি সামান্য এগিয়ে রয়েছে, কিন্তু চিত্র এখনো স্পষ্ট নয়। অনেক নাটকীয় উত্থান পতন এখনো বাকি রয়েছে, হতে পারে অনেক উথাল পাতাল। দেখতে থাকুন আমাদের সমীক্ষা। আমরা উত্তরবঙ্গের 7টি জেলা কমপ্লিট করেছি, তারপর মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার পর দক্ষিণ 24 পরগনার 31টির মধ্যে 21টি আসনের সমীক্ষা আপনাদের দেখিয়েছি। আজকে বাকি 10টি আসনের সমীক্ষা আপনাদের দেখাবো। কিন্তু সেই সমীক্ষা শুরু করার আগে বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে জানিয়ে রাখতে চাই, আমাদের এই সমীক্ষা কিন্তু কোনো মতেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছেন, কি তাদের ভাবনা চিন্তা, সেই আওয়াজটাই আমরা তুলে আনার চেষ্টা করছি মাত্র। আমফান পরবর্তী সময়ে এবং করোনা আবহে রাজ্যের রাজনৈতিক মানচিত্রটা ঠিক কোথায় দাঁড়িয়ে, আমরা সেটাই খুঁজে বার করার চেষ্টা করছি। এই সমীক্ষার জন্য ডেটা আমরা গত 1 থেকে 15 নভেম্বরের মধ্যে কালেক্ট করেছি এবং রাজ্যের মোট 30,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। নতুন সমীক্ষা শুরু করার আগে, আজকে সমীক্ষা শুরু করার আগে আরেকটি বিশেষ কথা আপনাদের বলে রাখি। আপনারা বারবার জানাচ্ছেন আমাদের যে অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন আমাদের সমীক্ষার জন্য, কিন্তু এই সমীক্ষা আমরা সঠিক সময়ে দিতে পারছি না, বা কখন আমরা পাবলিশ করছি সেটা নিয়ে একটা কনফিউশন আছে। এবার থেকে আর কোনো কনফিউশন নয়। এই সমীক্ষার যে আমরা 15 বা 20 মিনিটের ভিডিওটি করছি, সেই ভিডিও এডিটিংয়ে প্রচুর সময় লাগছে। 3 থেকে 4 থেকে 5 ঘন্টা অবধি আমাদের সময় লেগে যাচ্ছে ভিডিওর গ্রাফিক্স বানিয়ে সেটাকে এডিটিংয়ে ফেলে প্রপার ফরম্যাটে তৈরি করতে। সেই জন্য আমরা আর তাড়াহুড়ো করতে চাই না। আমরা প্রত্যেক দিন রাত্রে এটা সুষ্ঠুভাবে কাজ করব এবং প্রত্যেক দিন সকালবেলায় 10টার সময় ঠিক আমরা আমাদের সমীক্ষা প্রকাশ করব আপনাদের জন্য। আজ থেকে, মানে গতকাল থেকেই আমরা শুরু করেছি। আজ থেকে প্রত্যেক দিন ঠিক 10টার সময় আপনারা দেখতে পাবেন আমাদের সমীক্ষা। কথা না বাড়িয়ে আমরা শুরু করবো আজকের সমীক্ষা। আমরা দক্ষিণ 24 পরগনার গতকাল অবধি 21টি আসনের সমীক্ষা আপনাদের জানিয়েছি। গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর এবং সোনারপুর দক্ষিণ আসনের সমীক্ষা আপনাদের দেখিয়েছি। আজকে দক্ষিণ 24 পরগনা জেলার বাকি 10টি আসনের সমীক্ষা আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আমরা কথা বলবো একটি খুব ইন্টারেস্টিং আসন নিয়ে, ভাঙড়। ভাঙড় মানি আরাবুল ইসলাম, বারবার নাম উঠে এসছে এই আরাবুল ইসলামের। তৃণমূলের কঠিন সময় এখান থেকে তিনি জয় ছিনিয়ে হয়েছিলেন বিধায়ক, কিন্তু তারপর একাধিক বিতর্কে জড়িয়েছেন। কখনো অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারা, তো কখনো গোষ্ঠীদ্বন্দ্ব, অনেক কিছুতে তার নাম জড়িয়েছে এবং একসময় তৃণমূল কংগ্রেস তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কৃত করেছিল। কিন্তু রাজ্যে বিজেপির উত্থান হতেই আবার তাকে সসম্মানে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও 2016 নির্বাচনে তাকে টিকিট দিতে সাহস পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় যিনি বলতেন মমতা না কালীঘাটের ময়না, সেই আব্দুল রেজ্জাক মোল্লা তাকে সাদরে সিপিএম নেতাকে ডেকে নিয়েছেন, তৃণমূলে দিয়েছেন, টিকিট করেছেন রাজ্যের মন্ত্রী। সেই আব্দুল রেজ্জাক মোল্লাই কিন্তু 2016 নির্বাচনে ভাঙড় থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। তিনি সিপিএমের হেভিওয়েট প্রার্থী আব্দুল রশিদ গাজীকে হারিয়ে জয়ী হন। 2016 সালের নির্বাচনে ভাঙড়ের চিত্রটা ঠিক কী ছিল? তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে পেয়েছিল 49.57%, বিজেপি ঝুলিতে গিয়েছিল মাত্র 6.64%, বামেরা পেয়েছিল 40.77%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.83% এবং নোটাতে গিয়েছিল 1.18%। 18,124 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল প্রার্থী। এরপর 2019-এর লোকসভা নির্বাচন এলেও সেখানে অনেকটা ভোট বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস। 68.02%, প্রায় 70%-এর কাছাকাছি ভোট। বিরোধিতা ধুয়ে মুছে সাফ। বিজেপি একটু ভোট বাড়িয়ে করলো 11.57%, বামেদের ঝুলিতে গেল 16.11%, অন্যান্যরা পেল 3.74% এবং নোটাতে গেল 0.55%।
1,11,965 ভোটের বিশাল ব্যবধানে এই কেন্দ্র থেকে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। রয়েছেন আরাবুল ইসলাম, রয়েছেন আব্দুর রাজ্জাক মোল্লা। কাকে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস? গড় ধরে রাখতে পারবে নাকি এখানে হতে চলেছে অন্য কিছু? কি উঠে আসছে আমাদের সমীক্ষায় দেখে নেবো এক নজরে। ভাঙড় কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 2021 নির্বাচনে পেতে পারে 30% ভোট, বিজেপি জুড়িতে যেতে পারে 13% ভোট, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 19%, অন্যান্যদের জুড়িতে যেতে পারে 37% এবং নোটাতে যেতে পারে 1%। জয়ী হতে পারে অন্যান্যরা। বড়সড় একটা আমরা এখানে দাবি করলাম এবং এই দাবির পিছনে যে ব্যাখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে 70% ভোট থেকে তৃণমূলের ভোট কমে চলে আসছে 30% 2 বছরের মধ্যে। কি করে? একাধিক এফেক্ট রয়েছে। ভাঙড় মানেই বারে বারে এখানে বিদ্রোহ লেগেছে, এখানে জমি নিয়ে আন্দোলন হয়েছে এবং সেই জমি রক্ষা কমিটি এখানে কিন্তু একটা প্রার্থী দেওয়ার ভাবনায় রয়েছেন এবং তাদের প্রতি যথেষ্ট সমর্থন রয়েছে আইমিমের প্রতি এবং সমর্থন রয়েছে আব্বাস সিদ্দিকীর প্রতি। সুতরাং সেই কারণে তৃণমূলের ভোট ব্যাংক ভাঙছে এবং সেটা ভাঙছে হুড়মুড়িয়ে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে চূড়ান্ত জায়গায় রয়েছে। যে গোষ্ঠী টিকিট পাক 3টি গোষ্ঠী অন্তত অ্যাক্টিভ রয়েছে ভাঙড়ে বলে আমাদের সমীক্ষায় উঠে এসছে এবং 3টি গোষ্ঠীর মধ্যে প্রত্যেকেই টিকিট প্রত্যাশী। অন্য কেউ হলে বাকি 2টি গোষ্ঠী অন্যদিকে কাজ করতে পারেন, এইরকম একটা আভাস উঠে আসছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের ভোট আপাতত 30% দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের সমীক্ষক দল যেটা তুলে আনছেন এই ভোট কিন্তু ভবিষ্যতে আরও ভাঙতে পারে। সব মিলিয়ে ভাঙড় আসন থেকে হতে পারে ইন্দ্রপতন, হেরে যেতে পারেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা এবং এখান থেকে জয়ী হতে পারে অন্যান্যরা। ভাঙড়ের পর কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ আসন কসবা নিয়ে, যেখানে রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী জাভেদ আহমেদ খান 2016 নির্বাচনে সিপিএমের হেভিওয়েট প্রার্থী শতরূপ ঘোষকে হারিয়ে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। কসবা আসনের ফলাফলটা 2016 নির্বাচনে ঠিক কী ছিল? এখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46.52%, বিজেপি জুড়িতে গিয়েছিল 8.90%, বামেরা পেয়েছিল 40.49%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 2.21% এবং নোটাতে গিয়েছিল 1.88%। মাত্র 11,884 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জাভেদ আহমেদ খান। এরপর 2019 লোকসভা নির্বাচন এলো, তৃণমূল সামান্য ভোট বাড়িয়ে গেল 48.49%, বিজেপি ঝুলিতে গেল 31.45%, বামেরা এখান থেকে পেল 14.56%, কংগ্রেস পেল 2.88%, অন্যান্যদের ঝুলিতে গেল 1.49% এবং নোটাতে গেল 1.17%। 34,641 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। সেই কসবা কেন্দ্রে 2021 সম্ভাব্য ফলাফল আমাদের সমীক্ষা অনুযায়ী এখানে কিন্তু সিপিএমের হেভিওয়েট প্রার্থী হিসেবে শতরূপ ঘোষ লড়বেন। ঋতব্রত ব্যানার্জি যখন একটি অপ্রীতিকর ভিডিও নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য এবং তারপর সিপিএম তাকে পরিত্যাগ করে এবং তিনি তৃণমূল কংগ্রেসের আশ্রয় নেন, তারপর থেকেই কিন্তু বামেদের যে যুব ভোট রয়েছে তার মুখ হয়ে উঠেছেন শতরূপ ঘোষ। বিভিন্ন জায়গায় বিতর্ক সভায় যোগ দিচ্ছেন, যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সেই শতরূপ ঘোষ কী করবেন এখানে? মন্ত্রী জাভেদ আহমেদ খান কী করবেন? আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস এই কসবা কেন্দ্র থেকে পেতে পারে 38% ভোট, বিজেপির ঝুলিতে যেতে পারে 24% ভোট, বামেদের ঝুলিতে যেতে পারে 32% ভোট, অন্যান্যরা পেতে পারে 5% এবং নোটাতে যেতে পারে 1% ভোট। অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই কিন্তু কসবা কেন্দ্রে হতে পারে। মূল লড়াইটা হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো যাদবপুর, যেখানে একসময় প্রার্থী হতেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার পর এখানে এসেছেন সুজন চক্রবর্তী। 2016 নির্বাচনে তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী এবং রাজ্যের তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী মনীশ গুপ্তকে হারিয়ে জয়ী হন। 2016 নির্বাচনে যাদবপুরের চিত্রটা ছিল তৃণমূল কংগ্রেস পেয়েছিল 41.19%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 6.82%, বামেরা এখান থেকে পেয়েছিল 48.51%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 1.47% এবং নোটাতে গিয়েছিল 2.01%। 14,942 ভোটে এখানে বামপ্রান্তি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেয়। এরপর 2019 লোকসভা নির্বাচন এলো, গোটা রাজ্যে বামেদের ভরাডুবি, কিন্তু যাদবপুরে বামেরা কিন্তু যথেষ্ট শক্ত ফুটে দেখালো। তৃণমূল কংগ্রেস পেল 39.48%, বিজেপি 23.83%, বামেরা 33.53%, কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি, অন্যান্যদের ঝুলিতে গেল 1.55% এবং নোটাতে গেল 1.61%। মাত্র 12,155 ভোটে এগিয়ে রইল এখানে তৃণমূল প্রার্থী।
যাদবপুর কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের সমীক্ষা অনুযায়ী 2021 নির্বাচনে কি হতে পারে? যাদবপুরে 31% ভোট যেতে পারে তৃণমূলের বাক্সে, 27% ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 39% ভোট যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থীর পক্ষে, অন্যান্যরা এখান থেকে পেতে পারে 2% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই যাদবপুর কেন্দ্রও হতে পারে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কিন্তু জয়ী হতে পারে বাম প্রার্থী বা বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। যাদবপুরের পর আমরা কথা বলবো সোনারপুর উত্তর আসন নিয়ে, যেখানে তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম 2016 নির্বাচনে সিপিএম প্রার্থী জ্যোতির্ময়ী শিকদারকে হারিয়ে জয়ী হন। এই জ্যোতির্ময়ী শিকদার কিন্তু বর্তমানে বিজেপিতে যোগদান করেছেন। সোনারপুর উত্তর কেন্দ্রে 2016 নির্বাচনের ফলাফলটা ছিল তৃণমূল কংগ্রেস পেয়েছিল 50.31%, বিজেপি জুড়ে গিয়েছিল 7.51%, বামেরা পেয়েছিল 38.03%, অন্যান্যদের জুড়ে গিয়েছিল 2.69%, নোটাতে গিয়েছিল 1.46%। 24,880 ভোটে এখানে তৃণমূল প্রার্থী জয়ী হন। এরপর এলো 2019 লোকসভা নির্বাচন, যেখানে তৃণমূলের ভোট কিন্তু কমে গেল। তৃণমূল পেল 46.18%, বিজেপি অনেকটা ভোট বাড়িয়ে গেল 31.26%, বামেরা পেল 18.98%, কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি, অন্যান্যদের জুড়িতে গেল 2.58% এবং নোটাতে গেল 1%। 32,371 ভোটে সোনারপুর উত্তর কেন্দ্র থেকে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। সেই সোনারপুর উত্তর আসনে 2021 সম্ভাব্য ফলাফল আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 37% ভোট, বিজেপি জুড়িতে যেতে পারে 39% ভোট, বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেতে পারে 21% ভোট, 2% ভোট যেতে পারে অন্যান্যদের পক্ষে এবং 1% ভোট যেতে পারে নোটাতে। অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা সোনারপুর উত্তর কেন্দ্র থেকেও, এবং সেই লড়াইয়ের শেষ আসতে পারে গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। সোনারপুর আসন উত্তর আসনের পর আমরা আরেকটি হেভিওয়েট আসন নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে টালিগঞ্জ, যেখানে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি 2016 নির্বাচনে সিপিএম প্রার্থী মধুজা সেন রায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন। এই অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস, এই জুটিকে কিন্তু কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ডানা ছেটেছে বলে খবর, এবং কিছুটা কার্যত এখন কোণঠাসা হয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। তার কেন্দ্রে 2016 নির্বাচনে টলিগঞ্জে কি হয়েছিল দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.33%, বিজেপি জুড়িতে গিয়েছিল 7.43%, বামেরা পেয়েছিল 40.38%, অন্যান্যদের জুড়িতে গিয়েছিল 2.01% এবং নোটাতে গিয়েছিল 1.86%। 15,896 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের অরূপ বিশ্বাস। এরপর 2019 লোকসভা নির্বাচন এলো, অনেকটা ভোট হারালো তৃণমূল কংগ্রেস। 41.34% ভোট গেল তৃণমূলের বাক্সে, 24.35% ভোট গেল বিজেপির বাক্সে, 31.26% ভোট পেল বামেরা, 1.51% ভোট গেল অন্যান্যদের পক্ষে এবং নোটাতে গেল 1.55%। 18,965 ভোটে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস টালিগঞ্জ কেন্দ্র থেকে। এবার 2021 নির্বাচন, সেই নির্বাচনে কি হতে চলেছে? গড় ধরে রাখতে পারবেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস, নাকি হবে উলটপুরাণ? দেখে নেবো আমাদের সমীক্ষায়। তৃণমূল কংগ্রেস পেতে পারে 31% ভোট, বিজেপি জুড়ে যেতে পারে 28% ভোট, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 38% ভোট, অন্যান্যরা পেতে পারে 2% ভোট এবং নোটাতে যেতে পারে 1% ভোট। অর্থাৎ এই আসনেও, টালিগঞ্জ আসনেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই, এবং সেই লড়াইয়ের শেষে জয়ী হতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত দিতে আসছে। টালিগঞ্জের পর বেহালা পূর্ব, যেখানে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে হেভিওয়েট নির্দল প্রার্থী, কার্টুন কাণ্ড খ্যাত বিখ্যাত কুখ্যাত যাই বলুন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হন। শোভন চট্টোপাধ্যায় কিন্তু এখন শিবির বদল করে গেরুয়া শিবিরে রয়েছেন। সত্যি কি রয়েছেন, সেখানেও কিন্তু একাধিক কন্ট্রোভার্সি রয়েছে। 2016 নির্বাচনের ফলাফলটা দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 47.33%, বিজেপি জুড়িতে গিয়েছিল 10.71%, এখানে অম্বিকেশবাবু নির্দল প্রার্থী হিসেবে পেয়েছিলেন, বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত ছিলেন 35.43%, বাকি অন্যান্যদের দখলে গিয়েছিল 4.61% এবং নোটাতে গিয়েছিল 1.92%। 24,294 ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে শোভনবাবু এই আসন থেকে জয়ী হন। এরপর 2019 লোকসভা নির্বাচন এলো, সেখানে কিন্তু ভোট হারালো তৃণমূল কংগ্রেস। 43.32% ভোট গেল তৃণমূলের বাক্সে, বিজেপি ঝুলিতে গেল 35.63%, বামেরা এখান থেকে পেল 15.90%, কংগ্রেসের ঝুলিতে গেল 2.38%, অন্যান্যরা পেল 1.51% এবং নোটাতে গেল 1.24%। 15,858 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। সেই বেহালা পূর্বের 2021 নির্বাচনের ফলাফলটা ঠিক কী হতে পারে, কি উঠে আসছে আমাদের সমীক্ষায়?
আমাদের করা সমীক্ষা অনুযায়ী বেহালা পূর্ব থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 34% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 41% ভোট, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 21% ভোট, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 3% ভোট এবং নোটাতে যেতে পারে 1% ভোট। অর্থাৎ এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। বেহালা পূর্বের পর রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রীর গড় বেহালা পশ্চিম। পার্থ চ্যাটার্জি রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মহাসচিব, তিনি 2016 নির্বাচনে সিপিএম প্রার্থী কৌস্তব চট্টোপাধ্যায়কে হারিয়ে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে জয়ী হন, কিন্তু 2011 থেকে তার মার্জিন এক ধাক্কায় কমে গিয়েছিল অনেকটা। 2016 নির্বাচনে এখানে ফলাফলটা ঠিক কী ছিল? তৃণমূল কংগ্রেস পেল 45.98%, বিজেপি ঝুলিতে গেল 8.09%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেল 41.98%, অন্যান্যদের ঝুলিতে গেল 2.09% এবং নোটাতে গেল 1.86%। মাত্র 8,896 ভোটে জয়ী হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট আরও কমে গেল। 41.95% ভোট গেল তৃণমূল কংগ্রেসের বাক্সে, বিজেপি ঝুলিতে গেল 34.52%, বামেরা পেল 18.32%, কংগ্রেসের ঝুলিতে গেল 2.42%, অন্যান্যরা পেল 1.46% এবং নোটাতে গেল 1.33%। 16,165 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। বেহালা পশ্চিম কেন্দ্রের সম্ভাব্য ফলাফল 2021-এর নির্বাচনে সেখানে কি হতে চলেছে, কি আছে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্যে, কি উঠে আসছে আমাদের সমীক্ষায়? আমাদের সমীক্ষা অনুযায়ী বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 33% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 40% ভোট, বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে 24% ভোট, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 2% ভোট এবং নোটাতে যেতে পারে 1% ভোট। অর্থাৎ এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, কিন্তু পাল্লা ভারী বিজেপির পক্ষে এবং জয়ী হতে পারে শেষ পর্যন্ত গেরুয়া শিবির বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। বেহালা পশ্চিমের পর আমরা কথা বলবো মহেশতলা আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে কস্তুরী দাস, তিনি কিন্তু সিপিএম প্রার্থী শ্রমিক লাহিড়ীকে হারিয়ে জয়ী হয়েছিলেন, কিন্তু কস্তুরী দাস অকাল প্রয়াণ হয় তার, তিনি মারা যান এবং তারপরে এখানে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনের সময়ই কিন্তু শোভন চট্টোপাধ্যায় এবং তার স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্যের ব্যাপার হাইকোর্টে মামলা চলছে। সেই অবস্থায় তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে এবং একটা জল্পনা ছিল যে এখানে বোধহয় কস্তুরী দাসের কন্যা রত্না চট্টোপাধ্যায়কে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস, যিনি শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী, কিন্তু শেষ পর্যন্ত তা না করে কস্তুরী দাসের স্বামী তথা মহেশতলার চেয়ারম্যান দুলাল চন্দ্র দাসকে এখানে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দুলাল চন্দ্র দাস বিজেপি প্রার্থী সুজিত কুমার ঘোষকে হারিয়ে মহেশতলা উপনির্বাচনে জয়ী হন। সেই মহেশতলার 2016 নির্বাচনের চিত্রটা ছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 47.84%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 7.61%, বামেরা এখান থেকে পেয়েছিল 41.48%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 1.47% এবং নোটাতে গিয়েছিল 1.61%। 12,452 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এরপর 2019-এর লোকসভা নির্বাচন এলো, 49.54% ভোট গেল তৃণমূল কংগ্রেসের বাক্সে, বিজেপি পেল 34.98%, বামেরা এখান থেকে পেল 10.75%, কংগ্রেসের ঝুলিতে গেল 2.34%, অন্যান্যরা পেল 1.22% এবং নোটাতে গেল 1.17%। 28,840 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। সেই মহেশতলাতে 2021-এর নির্বাচনে কি চিত্র উঠে আসছে, কি হতে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী, এখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 45% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 37% ভোট, বামেরা পেতে পারে 16% ভোট, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 1% ভোট এবং নোটাতে যেতে পারে 1% ভোট। অর্থাৎ মহেশতলা আসন থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। মহেশতলার পর আমরা কথা বলবো বজবজ কেন্দ্র নিয়ে, যেখানে অশোক কুমার দেব তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি শেখ মুজিবুর রহমান কংগ্রেস প্রার্থীকে 2016 নির্বাচনে হারিয়ে জয়ী হয়েছিলেন। বজবজের চিত্রটা দেখে নেব 2016 নির্বাচনে ঠিক কী ছিল। তৃণমূল কংগ্রেস এখান থেকে পেয়েছিল 44.13%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 10.91%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেয়েছিল 40.37%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.10% এবং নোটাতে গিয়েছিল 1.50%। 7,159 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এরপর 2019-এর লোকসভা নির্বাচন এলো, অনেকটা ভোট বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস, 44% থেকে একবারে ঝাঁপ দিয়ে 60.03% তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেল, বিজেপি পেল 31.66%, বামেরা পেল 4.72%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.20%, অন্যান্যরা পেল 1.19% এবং নোটাতে গেল 1.20%।
56,557 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। সেই বজবজ কেন্দ্রে 2021 নির্বাচনের সম্ভাব্য ফলাফল আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 52%, বিজেপি জুড়িতে যেতে পারে 35%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 10%, অন্যান্যদের জুড়িতে যেতে পারে 2% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ এই আসন থেকে কিন্তু বড়সড় ব্যবধানে জিততে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর দক্ষিণ চব্বিশ পরগনার শেষ আসন মেটিয়া বুরুজ নিয়ে আমরা কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল খালেক মোল্লা তিনি কিন্তু সিপিএম প্রার্থী মনিরুল ইসলামকে হারিয়ে জয়ী হয়েছিলেন 2016 নির্বাচনে। মেটিয়া বুরুজের ফলাফলটা 2016 নির্বাচনে দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 49.75%, বিজেপি জুড়িতে গিয়েছিল 8.27%, বামেরা পেয়েছিল 38.54%, অন্যান্যদের জুড়িতে গিয়েছিল 1.72% এবং নোটাতে গিয়েছিল 1.72%। 17,976 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এরপর এলো 2019 লোকসভা নির্বাচন, যেখানে তৃণমূল কংগ্রেস পেল 69.95%, বিজেপি পেল 19.12%, বামেরা পেল 5.36%, কংগ্রেসের জুড়িতে গেল 2.82%, অন্যান্যরা পেল 1.20% এবং নোটাতে গেল 1.53%। 87,176 ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস। এই মেটিয়া বুরুজ কেন্দ্রে 2021 নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে, কি উঠে আসছে আমাদের সমীক্ষায়? আমাদের সমীক্ষা অনুযায়ী মেটিয়া বুরুজ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 59%, বিজেপি জুড়িতে যেতে পারে 22%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেতে পারে 17%, অন্যান্যদের জুড়িতে যেতে পারে 1% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ এই কেন্দ্র থেকে কিন্তু জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এই গেল আজকের সমীক্ষা। আজকের সমীক্ষায় যে 10টি আসনের কথা আপনাদের জানালাম, সেই 10টি আসনের মধ্যে 4টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 3টি আসন পেতে পারে বিজেপি, 2টি আসন পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 1টি আসন যেতে পারে অন্যান্যদের পক্ষে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলাতে মোট 31টি আসন আছে, তার মধ্যে 16টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে, 11টি আসন যেতে পারে বিজেপির পক্ষে, 2টি আসন যেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে এবং 2টি আসন যেতে পারে অন্যান্যদের পক্ষে। আজকে সমীক্ষা শেষ করার আগে আমরা এতদিন পর্যন্ত গোটা রাজ্যে যে সমীক্ষা করেছি, যে জেলায় সমীক্ষা করেছি, তার ফলাফলটা এক নজরে আপনাদের বলে দেবো। কুচবিহার জেলায় 9টি আসন, তৃণমূল 4টি, বিজেপি 5টি, আলিপুরদুয়ারের 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 1টি, বিজেপি জুড়িতে 4টি যেতে পারে, দার্জিলিংয়ের 5টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি এবং 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে, জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি, 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে, কালিম্পংয়ের একমাত্র আসনটি যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে, উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 4, বিজেপি 3 এবং বামফ্রন্ট কংগ্রেস জোট 2টো আসন পেতে পারে, দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি পেতে পারে, মালদার 12টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি এবং 4টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে, মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 2টি বিজেপি এবং 18টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে, নদিয়ার 17টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস এবং 13টি বিজেপি পেতে পারে, উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 14টি তৃণমূল কংগ্রেস, 19টি বিজেপি পেতে পারে, দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 16টি তৃণমূল কংগ্রেস, 11টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 2টি অন্যান্যরা পেতে পারে। অর্থাৎ গোটা রাজ্যে যে 157টি আসনের সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এলাম, তার মধ্যে 52টি আসন তৃণমূল কংগ্রেস, 74টি আসন বিজেপি, 29টি আসন বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 2টি আসন অন্যান্যরা পেতে পারে। তো বন্ধুরা, এই গেল আমাদের সমীক্ষা। কেমন লাগছে আমাদের সমীক্ষা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জেলায় কি ফলাফল হতে পারে বলে আপনাদের মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি সত্যিই আমাদের সমীক্ষা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যখনই সাবস্ক্রাইব করবেন তখন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আগামী দিনে এই ধরনের যে সমীক্ষা বা বিভিন্ন ধরনের বিশ্লেষণাত্মক খবর নিয়ে আসবো তা কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন, পরিজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। আপনারা অনেকেই আমাদের অনুরোধ করছিলেন যে আরও সহজে প্রিয়বন্ধু মিডিয়ার ভিডিও নিউজ কীভাবে হাতের মুঠোয় পাওয়া যায়, তার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে যখনই আপনারা ক্লিক করবেন সরাসরি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং প্রিয়বন্ধু মিডিয়ার এই ভিডিও নিউজ কিন্তু আরও সহজে আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। তো বন্ধুরা, এই গেল আজকের সমীক্ষা। নতুন সমীক্ষা নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।